সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেট ভাবনা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন গবেষণা প্রতিষ্ঠান এনবিআর এর চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ। এছাড়াও আমার বাম দিকে আছেন ব্যবসায়ী নেতা বিটিএমই এর সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক, এবং আমাদের সঙ্গে আরও আলোচনায় যোগ দেবেন এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি। আপনাদের আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, এবারের বাজেট আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বাজেট হবে। এটি নতুন সরকারের প্রথম বাজেট আমরা বলতে পারছি না, এই জন্য যে সরকারটি নতুন হলেও ধারাবাহিক সরকারের এই যে বাজেট, এই 16তম বাজেট এই সরকারের যে টানা, আপনার কি মনে হয় যে এই বাজেটের সামনের যে কি চ্যালেঞ্জগুলো আছে সেটি উত্তরণের ক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ থাকতে পারে কি? আপনাকে ধন্যবাদ। আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম, শুভেচ্ছা। আপনি যেভাবে শুরু করেছেন যে এটা আওয়ামী লীগ সরকারের এই সেই, আমি যেহেতু নতুন বছর 2024 আপনাদের দর্শকদেরকে এখন আই উড লাভ টু শেয়ার আওয়ার হেড, এবং আই উড লাভ দ্যাট ওরা যেন আরও তৎপর হয়, শুধু টকশোর ভিতরেই চাওয়া পাওয়া আবদ্ধ না থাকে। এবারও বাজেটে এই সরকারের আপনার গত কয়েক দিনের ঘোষণাগুলোকে, আপনার ডলারের দাম বেড়েছে, পরিকল্পনা মন্ত্রী বলল যে এটাতে প্রজেক্ট কস্ট বাড়বে। আরে আমার ক্লাসের ফার্স্ট ইয়ারের ছেলেরা তো এই কথা বলে, পরিকল্পনা মন্ত্রী তো এই কথা বলার দরকার নাই। পরিকল্পনা মন্ত্রীর বলার দরকার যে প্রজেক্ট কস্ট বাড়বে, আমি বাড়তে দেবো না, আমি এই করব, আমি সেই করব। সালমান ভাই বলে বসলো যে ডলারের দাম বেড়েছে, ইনফ্লেশন কমবে। তখন আমি বললাম যে সালমান ভাই আমার বয়সের অনেক বড়, 7-10 বছরের বড়, উনি ইকোনমিক্স ভুলে গেছেন যে টাকা ডিভ্যালুয়েশন হলো যে ইনফ্লেশন বাড়ে, উনি ঠিক কথাটাকে উল্টো বলছেন। আর বাজেটের কথা যখন আপনি আসছেন, যে বাজেট কিন্তু হাওয়া থেকে তৈরি হয় না, বাজেট আমলাদের মাথা থেকে, রাজনীতিবিদদের আকাঙ্ক্ষা থেকে বাজেট তৈরি হয়। সো আমি আপনার মাধ্যমে জনগণকে বলতে চাই যে আমাদের এখানে আমলাতন্ত্রের মধ্যেও তেমন কোনো পরিবর্তন আসেনি, রাজনীতিবিদদের মধ্যেও তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই এবছর এই বাজেটের মধ্যে কোনো নতুন সুখবর থাকবে এটা আশা করার আমার দুঃসাহস নাই। কিন্তু আমি আজকে যে কারণে এসেছি, নিজের ব্যক্তিগত অসুবিধাকে অগ্রাহ্য করে, সেটা হচ্ছে যে আমলারা যেন মনে রাখে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন মনে রাখে, উনি যদি আমার এই অনুষ্ঠান দেখে ডিজিএফআই এবং অন্যান্য ইন্টেলিজেন্স পাবেন যে একজন প্রফেসর এই আপার কাছ থেকে এটা দাবি করেছি যে উনি যেন নির্দেশ দিয়ে দেয় এখন থেকে যে এবারের বাজেটকে গরিব বান্ধব বাজেট করতে হবে। কারণ সবাই জানে, আপনিও জানেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা বা বিশ্বের অর্থনীতির যে হালচাল বা একদম এপার ওপার হয়ে গেছে, ওটার একটা ইফেক্ট আমাদের মধ্যে এসছে। কিন্তু আমাদের এগ্রিকালচার খুব ভালো করছে, আমাদের অনেকগুলো সেক্টর ভালো করছে, আমাদের গার্মেন্টসও একেবারে সর্বনাশ হয়ে যায়নি। তো আপনার রেমিটেন্সের মিটার উঠে নামে বিভিন্ন কারণে, কালো কারণে, সাদা কারণে আমাদের কিন্তু রেমিটেন্স বাড়ে। আবার মানে এখান থেকে টাকারা বিদেশে গিয়ে বেড়াইয়ে বেশ ঘোরাঘুরি করে ঘুরে আবার এখানে আসে। তো কথা হচ্ছে, আমি যেটা শেষ করতে চাচ্ছি যে এবারের বাজেটটা যেন গরিব বান্ধব বাজেট হয়। আপনি গরিব বান্ধব বাজেটের কথা বলছেন, কিন্তু বিশ্ব অর্থনৈতিক সংকটের যে চাপ, তার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে, সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হচ্ছে। পাশাপাশি মূল্যস্ফীতি যেটি বললেন, যে সেই সময় আসলে গরিব বান্ধব বাজেট সরকারের হাতে আসলে কি সোর্স আছে যেটা দিয়ে এটি করা সম্ভব? আলবত আছে, এটার মধ্যে একটা সমন্বয় করা যায়। সেরকম অনেকগুলো ব্যাপারে এখানে এনবিআর এর চেয়ারম্যান সাহেব আছেন, উনি আগে হয়তো একরকম বলবেন, এখন উনি বলবেন যে হি ইজ কমপ্লিটলি নলেজেবল, হি ইজ কমপ্লিটলি রেডি ফর এ ইকুইটেবল বাজেট, নট ইকুয়াল, সম বাজেট না, ইকুইটেবল। সো আমি মনে করি সরকার যদি ওইদিকে খেয়াল রাখে, যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, যখনই এইভাবে ডাকাত ডিভ্যালুয়েশন হবে, বিদেশি যারা আমাদের গার্মেন্টসের মেইন বায়ার, ওরা কিন্তু তাৎক্ষণিকভাবে গার্মেন্টসওয়ালাদেরকে বলবে যে আমাকে তুমি কোট করতেছো প্রাইসে, তো ডলারে, তো এখন তুমি তো পাচ্ছ টাকা আরও বেশি, আরও দাম কমাও। তার মানে এটাতে ওনারা খুব বেশি বেনিফিটেড হবে না। সেই জন্য আমি বলতে চাইব
সরকারের এবারের বাজেটে, আমি ওই ডলারের দামের সঙ্গে বাজেটে আসতেছি, এবারের বাজেটে একটা ভালো পরিমাণ বরাদ্দ রাখতে হবে, যেখানে যেখানে ভর্তুকি দিলে এই 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 দুরবস্থা থেকে আমরা টিকে থাকবো, ভাসমান থাকবো। এবং আমরা তো সেই অনেকগুলো জায়গায় ভর্তুকি দিতে হবে। গার্মেন্টস ইজ ওয়ান, কারণ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অলওয়েজ ডিসব্যালেন্সড। তো আমাদের এই দুঃখজনক কথা আমি আপাকে এখনই বলতে চাই যে 117 টাকা 6.36% একসাথে যে ডলারের দাম বাড়লো, এটাতে আমদানিকৃত নিত্যপণ্য, গরিবের খাদ্য যেগুলো, ওগুলোর দিকে স্পেশাল সাবসিডি দিতে হবে। আর না হলে ও মানুষের গলায় ফাঁস পড়বে। এখন আপাকে আরেকটা বিষয় আমি স্মরণ করে দিই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে 2.5% প্রণোদনা যেটা সরকার দিত, ওটা হয়তো দেবে, আমি ক্লিয়ার না, কিন্তু ব্যাংকগুলো ঘোষণা দিয়েছে, আমি শুনে এসেছি বাসা থেকে, যে তারা 2.5% প্রণোদনা দেবে না। তাহলে কি হলো, যে যাহাই 52 তাহাই 53। তো এই ধরনের জিনিসগুলো আগামী বাজেটে ফাইন অ্যাডজাস্টমেন্ট করবে, এইটুকুই বলবো। জি, হাসান আলম পারভেজ, আমি আপনার কাছে আবার আসবো। বদিউর রহমান, যেটি হাসান আলম পারভেজ বলছিলেন যে গরিব বান্ধব বাজেট তার প্রত্যাশা, যেখানে আইএমএফ থেকে আমরা লোন করছি, বিশ্ব সংস্থা থেকে, সেখানে ভর্তুকির পরিমাণ বাড়ানো কিভাবে সম্ভব? জি, ধন্যবাদ। গরিব বান্ধব বা ব্যবসায়ী বান্ধব যেভাবে বলেন, আগে তো আমি একটু ভিন্ন সুরে বলতে চাই, বাজেটটা কার হবে, কি সরকারের বাজেট হবে না আওয়ামী লীগের বাজেট হবে? শুনতে খারাপ লাগে যে সরকার তো আওয়ামী লীগের, কিন্তু দেয়ার ইজ সাটেল ডিফারেন্স। আওয়ামী লীগ আর সরকার এক গুলিয়ে ফেলছে, তো এখন পার্টি এবং সরকার এক হয়ে গেছে। বাজেটটা যদি আওয়ামী লীগের হয় তাহলে একরকম হবে, যেটা সবসময় পার্টিগুলা করে। আর যদি সরকারের বাজেট হয় তাহলে আরেক রকম হবে। আজকে টেলিভিশনে শুনতেছিলাম আমাদের আগের পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব বলতেছে যে উনি পরিকল্পনা মন্ত্রী থাকার সময় অনেক অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন করেছেন, করতে হয়েছে। তাহলে বাজেটটা কার ছিল? আওয়ামী লীগের ছিল। সরকারের বাজেট হইলে তো অপ্রয়োজনীয় প্রকল্প পাস করার কথা ছিল না, কারণ নির্বাচন করার সময় দল হিসাবে আওয়ামী লীগ বিএনপি যে দলে করে, কিন্তু সরকার গঠন করার পরে তখন তো জনগণের সরকার হয়ে যায়। এটা হইল মন্ত্রী পর্যায়ে উনি যেটা বললেন, তাহলে বাজেটের স্বরূপটা তখন সরকারের থাকে নাই, অপ্রয়োজনীয়টা পাস করেছে, এটা পার্টির বাজেট ছিল প্রকল্পের মধ্যে। আর একটা ছোট্ট উদাহরণ দিই, মন্ত্রীর থেকে এবার একটা লোকালে চলে আসি। যে একটা পুরনো বাড়ি, নামকরা বাড়ি আছে, কিন্তু ওখানে আওয়ামী লীগের এক সেলা চামুন্ডা হয়তো এখন বেশ ক্ষমতার মালিক হয়ে গেল। এই চট করে জেলা পরিষদ বা অন্য পরিষদ থেকে তার বাড়ির কবরস্থান সংস্কারের একটা প্রজেক্ট নিয়ে গেল। আগের কবরস্থানই আছে, আগের ওয়ালই আছে, তার উপর খালি ওই যে লাইম ওয়ার্ক বললে চুনকাম হয় না, হোয়াইট ওয়াশ বলে। তো এটার আবার মজা আছে, ওই বেতন কম দিলে হোয়াইট ওয়াশ হয় না। টিচারে পড়াচ্ছে ছাত্রকে চুনকাম করা, লাইম ওয়ার্ক চুনকাম, লাইম সুন ওয়ার্ক কাম, কাজ লাইম ওয়ার্ক। তো ছাত্রের বাবা আসি বলতেছে, আমি সারা জীবন কন্ট্রাক্টরি করলাম, হোয়াইট ওয়াশ হইল চুনকাম, আপনি লাইম ওয়ার্ক। বলে যে আমার যে টাকা দেন এতে হোয়াইট ওয়াশ হয় না, এটা লাইম ওয়ার্কই থাকে। তো ওই সামুন্ডা কী করছে, প্রজেক্ট এনে পুরানো ওয়ালের উপর মেরে পুরো টাকা তার হয়ে গেল। আবার আগের ফাঁকা রাস্তার থেকে সোলিং করা, তার নাম দিয়ে তার বাড়ির সোলিং করা। তাহলে এই গ্রাম পর্যায়ে পর্যন্ত বাজেটটা কার চলে গেল, কাজগুলো কার হইল, পার্টির হয়ে গেল। তো ডিভারেন্সনটা সরকারের বাজেট যদি হয় একরকম হবে, আওয়ামী লীগ হইলে আর একরকম হয়ে যাবে। গরিব বান্ধব হওয়ার জন্য টাকাটা তো আসতে হবে। সাবসিডি দিলে কে দেবে? সরকার দেবে, কিন্তু সাবসিডির টাকাটা কোথার থেকে আসবে? তাহলে নিজের রেভিনিউ থেকে আসতে হবে। রেভিনিউ জেনারেশন যদি বেশি না হয়, এই টোটা ফাটা ঝাড় ফুকুর, এই যে এখন ঠেকার সময় আইএমএফ থেকে নিচ্ছে, তার প্রেসক্রিপশন মানতেছে, তার প্রেসক্রিপশন অনুযায়ী এটা করবে সেটা করবে। আমি কখনো ওই সময় আমার কাছে যখন আইএমএফের টিম আসছিল, সব 17% গ্রোথ নিয়ে, কথা আগেও একবার বলছিলাম, যে বললো যে তোমার এটা হাইলি অ্যাম্বিশাস হয়ে যায়। আমি বললাম যে বাবা চা খাও, চলে যাও, আমার হাইলি অ্যাম্বিশাস কিনা আমি দেখব। ডোমিনেট করা, ডিকটেট করা, কিন্তু বেকায়দায় পড়ে সরকার সেগুলোর কাছে যাচ্ছে, কথা শুনতে হচ্ছে। নিজের মতো করে নিজে বাজেট করে আগ্রাসী না হয়ে, বেশি ঘাটতি না করে এক নিয়মে আগাতে পারলে কি ভালো হতো না?
আপনি গরিব বান্ধব করতে গেলে ডিফারেন্সিয়েট, যেটা ভ্যাটের কথা বললেন, তো ভ্যাটটা আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, কার জন্য কিভাবে, সেটা ইনসেন্টিভে আসতে পারে। যেমন ট্যাক্স হলিডে নিয়ে আমি যখন বললাম গত অনুষ্ঠানে যে ট্যাক্স হলিডে 52 বছর চলতেছে, এখনও সেই ট্যাক্স হলিডে বলে দরকারটা কি, একটু বদলাই ফেলা হোক ডাইমেনশন, যে ইনসেন্টিভ দেওয়া হবে, যে ভালো করবে তাকে একটা ইনসেন্টিভ দেন। কিন্তু ওগায়রা প্রথমে করলে এরকম ট্যাক্স হলিডে রাখতে হবে, এটা কালকে দেখলাম এক ব্যবসায়ী নেতা বললে যে এটা উঠাই দিলে অসুবিধা হবে। তো কত বছর চলবে? ওই যে ছোট থাকতে নাম রাখছে খোকা, এখন তার কবরে যাওয়ার সময় হইলে তাও তারে খোকাই বলতেছে। এটা সাদেক হোসেন খোকা বললে যে খোকা চা না, খোকাই বলতেছে, অন্য খোকা। একটু পর্যায়ে আসার পরে সরকার যদি মনে করে মান্নান সাহেবের মতো যদি না বলে, তাহলে গরিব বান্ধব করা যাবে। তা না হলে সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা তো অবশ্যই বাড়াইতে হবে। আপনি ডলারের দাম দিয়ে তো ওই যে গরিব যারা আছে তাদের তেমন একটা হেরফের হবে না। ইম্পোর্টের মধ্যে ডলারের দাম বাড়লে যেগুলো সাবসিডি দেওয়ার বেশি প্রশ্ন আসে ভর্তুকি, সেটা হইল শিশু খাদ্য থাকে, শিক্ষা উপকরণ কিছু থাকে, যেগুলো নেশন বিল্ডিংয়ের মধ্যে যায়, সেখানে আপনাকে সাবসিডি দিতে হয়। যেমন কৃষি আমাদের মেইন শক্তি, সেখানে একটু সাবসিডির প্রশ্ন অবশ্যই থাকবে। কিন্তু সমস্যা হলো সাবসিডি দেওয়ার টাকাটা তো আপনাকে জোগাড় করতে হবে, ওটার জন্য আবার রিসাইকেলে নিজেদের উৎপাদন হতে হবে। তো সরকার বাজেটটার ভাবনার মধ্যে আমরা পরের অংশে আমরা ট্যাক্সেস স্ল্যাব সেগুলো আলাপ করব। সে ভাবনাটা তো হবে যে সব বাজেটটা কার জন্য করবে। যদি মনে হয় যে আমি একাধারে আসি আমার সরকার, কারণ পুরো দেশ তো এখন একটা পার্টির মালিকানা হয়ে গেছে, ধরেন আওয়ামী লীগের মালিকানা, যেখানে যেবার যান। এই যে উপজেলা ইলেকশন হচ্ছে, কেউ আসতেছে না, 30 কোথায় একেবারে সর্বনিম্ন 17% ভোটও পড়ছে, আর সর্বোচ্চ 2-1 জায়গায় বলছে যে 73%। তো 17% ভোট কেন হয়েছে? এটা কি সরকারের প্রতি একটা অনাস্থা নয়? এটা সরকার এভাবে বুঝতে চায় না কেন, যে আমার আমলে ভোটের মধ্যে লোক ভোটে আসতে চায় না, তার কারণটা কি? জানে যে ভোটে গেলেও যা হবে, না গেলেও তা হবে, ভোটারই তো আনা যাচ্ছে না। এবং 30 থেকে 40%-এর কথা বলে সিইসি সাহেব সন্তুষ্ট থাকতেছেন, তাহলে বাকি মেজর অংশ কেন আসতেছে না? এটার কারণ হইল একাধারে থাকার কারণে কিছুটা সরকারের প্রতি উন্নয়ন আছে, চমক আছে, কিন্তু আশ্চর্যিত আছে। আরেকটা জিনিস আপনি IMF বলেন, যেখানে বলেন ঋণের বোঝাটা, আপনি চমক সৃষ্টিকারী কিছু বড় বড় মেগা প্রজেক্ট করে দিলেন, কিন্তু এটা কত বছরে, এখানে 2 রকমের প্রজেক্ট থাকে। একটা হইল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, যেটা পরে রেভিনিউ দিতে থাকে, ধরেন পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে যে চিটংয়ে বঙ্গবন্ধু টানেল, এই জাতীয়গুলো। আর কিছু থাকে এটা মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট করে, শিক্ষাকে সম্পদ হিসেবে বাড়ায়, শিক্ষাকে সুযোগ না বলে অধিকারে নিয়ে যায়। এগুলা তো আপনি বিনিময় দিয়ে করতে পারবেন না। এই 2 অংশের মধ্যে সমন্বয় কতটুকু হবে? যেটা ঋণ করে দৃশ্যমান করব, সেটা জেনারেশনটা আবার কত হবে, কয় বছরে হবে? আবার সুদ দিতে গিয়ে আমার DSL ডেট সার্ভিস লাইবিলিটিতে কত যাবে? পরে যদি এমন হয়ে যায় ওটা দিতে গিয়ে আমার সব শেষ হবে, তাহলে আমরা একটু বেকায়দায় পড়ে যাব। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল হক, যেটি বদিউর রহমান বলছিলেন যে ট্যাক্স হলিডে আসলে কত দিন থাকবে, তার একটি প্রশ্ন। আর এই ঋণের বোঝা মাথায় নিয়ে বা এরকম মূল্যস্ফীতির সময় এই সুষম বাজেট করা কতটা চ্যালেঞ্জের হবে? হ্যাঁ, আমি আপনার কথাটা একটু পরে জবাব দিচ্ছি। আসলে আজকে যে কোনো পত্রিকা বা যেখানেই খবর, একটাই খবর আজকে সবার চেয়ে বড় হয়ে গেছে, একটা হলো ডলারের দাম একদিনে 60 টাকা 60 টাকা বেড়েছে। এটা নিয়ে একটা হইচই পড়ে গেছে। কিন্তু আসলে আমাদের এখানে তো অনেক অর্থনীতিবিদরাও আছে, একটা সত্যি কথা কেন বলে না, এই ডলারটা তো অনেক আগেই বাড়ানো উচিত ছিল এটা। এবং ডলার বাড়ানোর কেন, এটা একটা মার্কেটে ছেড়ে দিবে, ওপেন ছেড়ে দিবে, যেখানে যাওয়া সেটা তো যাবেই। কিন্তু সেটা না, আজকে সবাই শুধু 2-1 জন ছাড়া শুধু বলতেছে ডলার
60 টাকা বাড়ছে, এখন সব শেষ হয়ে যাবে গা। দেখেন, আমি তো এর আগেও বলেছি, আমরা যারা নাকি টেক্সটাইল সেক্টর বা গার্মেন্টস সেক্টরে আছি, আমরা কেউ ভালো নাই, আমরা কেউ ভালো নাই। এই 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 আমাদের এই ইউক্রেনের যুদ্ধ, মিডল ইস্টের যুদ্ধ, এর আগে করোনা, বিভিন্ন চাপের মুখে আমরা কয়েক বছর ধরে আছি। আমাদের গ্যাসগুলা ছিল 15 টাকা, 1 লাফে 30 টাকা, এখন আরও বাড়াইছে 1.5 টাকা, এখন 31.5 টাকা। বিদ্যুতের দাম বছরে 4 বার বাড়াবে, সব কিছুই বাড়বে। আমার সেক্টরে 57% যেটা নাকি আমাদের বেতন বাড়ছে, সব কিছু বাড়ছে। এটা আসবে কোত্থেকে? বায়াররা তো আমাদেরকে বেশি পয়সা দিবে না। আমরা সব খরচের পরে শুধুমাত্র আমাদের যে এখানে সেলাই চার্জটাই তো আমাদের কাছে থাকে, না হলে তো সবই আমাদেরকে আনতে হয়, কাপড় বাইরে থেকে আনতে হয়, কিংবা তুলা বাইরে থেকে আনতে হয়। আমাদের 70-75%ই তো বাইরে থেকে আনতে হয়, বাকিটা আমরা এখানে অ্যারেঞ্জ করি। তো আমরা শুধু সেলাইয়ের মূল্যটাই পাই। সেখানে হয়তো আজকে 60 টাকা বাড়াতে ফ্যাক্টরিগুলো যে খুব লাভবান হবে তা না। এখন তারা একটুখানি কি বলবো, এটা একটা নিঃশ্বাস ছাড়তে পারবে। নিঃশ্বাসই বন্ধ হয়েছিল যে এই সেক্টরটা কি হচ্ছে, কোথায় যাচ্ছে। আমি দেখেন আগের বারও বলেছি, কিন্তু আমি মনে করি সময় মতো সরকার বা সেন্ট্রাল ব্যাংক একটা ডিসিশন নিচ্ছে, উপযোগী ডিসিশন, যে সময় এটা করা উচিত ছিল। এটা যদি না হইতো তাহলে কিন্তু আমাদের এটুকু করছে বলেই আমাদের এখন গার্মেন্টস অর্ডার আনার জন্য তারা এখন চেষ্টা করবে। এতদিন কিন্তু তার ইনকাম নাই, লস, তারা কিন্তু উৎসাহ হারায় ফেলাচ্ছিল। আপনারা যত কথাই বলেন, আপনারাও কিন্তু সবাই জানেন যে এক্সপোর্ট কমে যাচ্ছে। আমরা যেভাবে উত্তর দেই না কেন, এক্সপোর্ট কমে যাচ্ছে, বাইরে থেকে অর্ডার আসতেছে না, আমরা অন্যান্য দেশের সাথে আমরা পারতেছি না। ডলারের দাম বাড়াতেও কি আপনাদের খুব বেশি লাভবান হবেন কিনা? কারণ যারা ক্রেতা তারা আবার দাম নিয়ে অনেক দর কষাকষি করবে। না, সেটা ধরেন একটু সময়ের ব্যাপার। আমার মনে হয় না যে এইটা, আমরা তো একদম নিচের লেভেলে আছি, আর কোথায় দর কষাকষি করবে? কিছু তো নাই, আর কোথায় করবে? আমাদের এত খরচ বেড়ে গেছে গা, তারপরে আমাদেরকে এইটুকু দিচ্ছে। আমি মনে করি এইতে গিয়ে দেশের অনেক ফরেন কারেন্সি আসবে, এটা কিন্তু আপনারা বিশ্বাস করেন। এখন মালিকরা আরও চেষ্টা করে আরও অর্ডার আনবে। এটা আমার এই সেক্টরের জন্য এবং দেশের জন্য এটা আশীর্বাদ, যে ডিসিশনটা তারা দিচ্ছে। আজকে আপনারা বলতে পারেন 60 টাকা দেওয়াতে ইম্পোর্ট বেড়ে যাবে। না, দেখেন, ইম্পোর্ট সরকার ব্যাংক থেকে কত ডলার নিতে পারে, কিভাবে করে? তারা নিজেরা একটা মেকানাইজিং করে তারা ইম্পোর্টগুলা করে। ইম্পোর্টে খুব ঘাটতি হবে না, কিন্তু এখনও আমি বলবো ব্যবসায়ী হিসাবে যে ডলারটাকে ওপেন করে দেওক, কোথায় যায় আমরা দেখি। এইভাবে তো এই যে এখনো 60 টাকা বাড়াইছে, এইতে কি হচ্ছে? কিছু সুবিধাবুদ্ধি লোক তারা ভোগ করবে। কিন্তু যেভাবে ডলার বাড়াইছে, যেভাবে নাকি আমাদের ডলার ব্যাংকের চ্যানেলে আসার কথা, আপনারা দেখবেন ওইভাবে আসবে না। আজকে ডলার বাড়াইছেন 60 টাকা, আজকে তো বিভিন্ন খবরে দেখতেছি বাইরে চলতেছে 22 টাকা 25 টাকা পর্যন্ত
উচ্চ মূল্যে তারা বলতেছে আরো বেশি 126। 126, ভাই বলল 126। তাহলে 126 যদি হয়ে থাকে তাহলে 117 টাকায় কিভাবে পারবে? কিন্তু এটা যদি ওপেন করে দেয় জি, তাহলে কিন্তু এটা সব সেক্টরগুলোর জন্যই এটার জন্য ভালো হবে এবং দেশও বেঁচে যাবে। ফজলুল হক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। জি, খন্দকার দর্শক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি। আমরা যাচ্ছি তার কাছে। খন্দকার রুহুল আমিন, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ফজলুল হক ভাই যেটি বলছিলেন যে ডলারের দাম নিয়ে তিনি কথা বলছিলেন, ঘাটতি বাজেটে আসলে কি ধরনের চ্যালেঞ্জ থাকে এটিকে জনবান্ধব করা বা গরিব বান্ধব করার ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আমাদের এই এসএটিভির কলাকুশলী এবং বিশেষ করে যারা দর্শক রাত্রে শুনছেন সবার প্রতি শ্রদ্ধা। আমরা তো প্রকৃতপক্ষে আলাপ আলোচনা করে যাচ্ছি। আমাদের আলোচনার উদ্দেশ্যটাই হলো যে সরকারকে সচেতন করা এবং সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা আছে তারা যদি একটু চিন্তা ভাবনা করে, আমরা যে কথাগুলো বলছি এটা তো সাধারণ জনগণের কথা, এই কথাটা যদি উপলব্ধি করে তারা কিছু করতে পারে তবেই কিন্তু আমরা মনে করি এখানে আমরা বেনিফিশিয়ারি হব বা আমরা কিছু লাভবান হব। কিন্তু আমার কথা হলো কি যে আমরা যে আলোচনা করা হয় এটা কি কোনো মূল্যায়ন করা হয় কি না। আর প্রকৃত বাজেট এর আগে বলেছি যেটা করার তারা সেটা তারা করিয়ে ফেলেছে। এখন অনলি 5% আছে যারা এটা বাজেটে কিছুটা পরিবর্তন, কিছুটা, এটা অনলি 5%, 95% যা আছে তাই থাকবে। তো এখানে আমাদের দেখতে হবে যে সামাজিক সুরক্ষা কতটুক আমাদের বর্তমান এই বাজেটে করতে পারছে। আমাদের যেটা আসল শক্তি তা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুইটি সেক্টরে কিভাবে কি পরিবর্তন এবং কি করলে ভালো হবে এবং এই বাজেটে সেই ধরনের প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না। তো আমার কাছে কথা হলো এখন ডলার নিয়ে যে কথাটা আসছে, ফজলুল হক সাহেব খুব সুচারুভাবে যে কথাটা বলেছেন এটা কিছু লোকের ভালো হবে, বিশেষ করে যারা রেডিমেড গার্মেন্টসের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা কিছুটা বেনিফিশিয়ারি হবে। এবং তার চাইতে বড় কথা যেটা আমাদের প্রফেসর সাহেব তো বললেন যে বর্তমানে আজকে ওপেন মার্কেটে 122-126 টাকা করে ডলার চলছে। তো প্রতিটা ক্ষেত্রে কেন জানি মনে হয় যে সুশৃঙ্খলার অভাব আছে এবং বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে আমরা সবচেয়ে বেশি আপনার চ্যালেঞ্জিং অবস্থায় আমরা আছি। তো এই কারণে আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্ব হবে সাধারণ জনগণ যেন সাফারান না হয়। কিন্তু এখানে দেখা যায় কি যে কিছুই করুক না কেন সাধারণ জনগণের উপরে এটা প্রেশার পড়ে। প্রথমে তো ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দেয়, আর ব্যবসায়ীরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবশ্যই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং নিজেদের চলার স্বার্থে যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার তা পালন করার চেষ্টা করে। কারণ আমার অস্তিত্ব তো আমাকে টিকিয়ে রাখতে হবে। কেননা আমি গত সপ্তাহে যেটা বলার চেষ্টা করেছি যে এইবার আপনার অন্তত 60% ব্যবসায়ী যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসায়ী আছে তাদের কথাই বলছি, তারা এই জুলাইয়ের পরে দেখা যায় হয়তো 1-2 মাস সময় পাবে, তারপরে ম্যাক্সিমামে তারা আপনার ওই ঋণ খেলাপির খাতায় তারা পড়ে যাবে। কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে, তার ব্যবসায়িক কারণে না আমি বলছি। এখানে সরকারের উচিত অবশ্যই যে এই বাজেটে অন্তত থোক কিছু টাকা বা বরাদ্দ রেখে তাদেরকে একটু রানিং ক্যাপিটাল দিয়ে তাদেরকে চাঙ্গা করা, এবং এই কাজটা যদি করতে পারে একটু বুদ্ধি করে, তাহলে আমি মনে করি যে সাধারণ ব্যবসায়ীরা যদি তারা খেলাপি হয়ে যায়, 3টি কিস্তি না দেওয়ার পরপরই তারা যদি খেলাপি করে দেয়, তাহলে প্রচুর সংখ্যক বিশেষ করে মাঝারি শিল্প উদ্যোক্তারা বেশি এফেক্টেড হবে। কিন্তু সরকার কিন্তু এই ধরনের কোনো সুযোগ বা এই ধরনের কথাবার্তা এখন আমরা শুনছি না। তাই এই কারণে আমি বলতে চাচ্ছি যে বাজেট আসে তো মনে হয় কেন যেন মনে হয় যে নতুন কিছু আরোপ করবে এবং সেটা সাধারণ জনগণের উপরে পড়বে, বাজারে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং কিছুটা আপনার কি বলবো তাল বাহানা শুরু হবে। দেখুন না, বিদ্যুতের দাম যদি প্রতি বছরে 4 বা 5 বারও বাড়ে, আপনার ওয়াশার দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে,
এবং যেভাবে যে ডলারের দাম বাড়লো, তারপরে আপনার ব্যাংকের যে ইন্টারেস্টের রেটটা বেড়ে যাচ্ছে। গত মিটিংয়ে আপনার এখানে বলা হয়েছিল যে IMF-এর প্রতিনিধিরা আসছেন, থার্ড কিস্তি যেন আমরা পেতে পারি এই উদ্দেশ্যে। সুতরাং আমি তখনই শঙ্কা করেছিলাম যে ব্যাংক রেট থেকে আরম্ভ করে বেশ কিছুর দাম বাড়ানো হবে, এবং ঠিক তাই হয়েছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত পেমেন্ট, এই পেমেন্ট করতে যেয়ে এখন আমাদের রিজার্ভের ফান্ড যেভাবে তলানির দিকে যাচ্ছে, এবং এখানে জিনিসপত্রের দাম সরকারিভাবে যেগুলো বাড়িয়ে দিচ্ছে, এই যে ধরেন ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, তেলের দাম 2 টাকা 2.5 টাকা বেড়েছে পেট্রোল এবং অক্টেনে। আপনার এতে কিন্তু এফেক্টেড হবে, দেখা যায় এই উছিলায় অনেক কিছু দাম বেড়ে যাবে। তাই আমি ধারণা যে সরকার দায়িত্ব হবে তার যে সাধারণ জনগণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন ক্রেতার নাগালের মধ্যে থাকে। ক্রেতার নাগালের মধ্যে থাকলে কিন্তু স্বস্তিতে থাকবে। কেন জানি আমি মনে করছি যে ইলেকশনের পরে এইবার কোনো কিছুই আমরা স্বস্তি দেখছি না, প্রতিটা ক্ষেত্রেই আপনার দাম বৃদ্ধির দিকে। এই বৃদ্ধি যদি হয়, আমাদের সাধারণ যারা স্মল এবং এন্টারপ্রেনার আমরা যারা আছে, SME সেক্টরে আমরা যারা আছি, আমরা যদি সচ্ছলভাবে না চলতে পারি, তাহলে কিন্তু দেশ এবং দেশের অর্থনীতি ভালো চলবে না, জনগণ ভালো চলবে না। রুহুল আমিন সিআইপি, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরছি। যেটি খন্দকার রুহুল আমিন সিআইপি বলছিলেন যে বাজেট অনেকটা তৈরি হয়ে গিয়েছে, যে বিশেষ করে আমাদের মস্তিষ্ক প্রসূত যেটি 95% হয়ে গেছে, আর হয়তো 5% এটি থাকে। সেখানে আসলে আলোচনা বা পরামর্শ সেটা কতটা কার্যকরী, বা এই বাজেট কি আমরা গতানুগতিক বাজেট হিসেবে ধরে নেব কিনা, এরকম নানা বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। খোদ্দাকার ভাই আজকে যেভাবে কথা বলেছে, কোনো কথা যে মান, সেটা আমি বেশ গর্বিত বোধ করছি। এবং উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সরকার যদি কারেকশন করতে চায়, কিন্তু এখন আপনার থেকে একটা শব্দ ধার করব। আপনি বলেছেন যে আমাদের উর্বর মস্তিষ্ক থেকে, আমার আপার আশেপাশে উর্বর মস্তিষ্ক কেউ নাই, দামি সবগুলো আছে। আর যদি আপনার সামনে বললাম যে আপনারা একটা পরীক্ষা নেবেন, একদিকে আমি পরীক্ষা দেবো, একদিকে ওনারাও পরীক্ষা দেবে, ওপেন চ্যালেঞ্জ। তো এই রাইট জায়গায় রাইট লোক নাই। এবং আমার মুরব্বী, আমি তো আমার মুরব্বীকে অপমান করতে পারবো না। একটা মেজর জেনারেল কী করে প্ল্যানিং মিনিস্টার হয়? ওকে, মাই ফ্রেন্ডস আর মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মাহফুজরা। তো আপনার এই আজ আমি সরকারের সমালোচনা করতে চাচ্ছি না কেন, আমি চাচ্ছি যে আমরা তো একটা জায়গায় আটকাইছি, আমাদের তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। সো এখান থেকে বেরিয়ে আসতে গেলে এখনই আজকে কোনো টকশোতে হয়তো এটা বলা হয়নি যে আমার বড় ভাই NBR-এর সম্মানিত চেয়ারম্যান, সো ওইগুলো যেটা বলেছে, $1,00,000 সব 60 টাকা বাড়লেও প্রপার চ্যানেল দিয়ে ডলার আসবে না। সেটার কারণ আমি বললাম। তবে উনি একটা চমৎকার কথা বলছেন যে আমাদেরকে বারবার গভর্নর বুঝাইছে যে IMF-এর চাপে আমরা ডলারকে মার্কেটে নিতে পারবো না, ক্রলিং পেগ মেথডটা নেব। তো ক্রলিং পেগ মেথডটাকে একটু জনগণকে বলি, আপনি ডিকশনারি খুলেন। ক্রলিং পেগ মানে হচ্ছে এই মেথড অফ ম্যানিপুলেটিং কারেন্সি রেটস, মানে রেঞ্জ অফ রেটস রেখে আর কি, মানে গোজামিল, আপনার জন্য এক রেট, ওনার জন্য এক রেট, বইচানার জন্য এক রেট, গার্মেন্টস ওয়ালার জন্য এক রেট। কিন্তু এই গোজামিল দিয়ে তো অর্থনীতি চলে না। অর্থনীতি এমন একটা জিনিস, এটা প্লাস্টিকের সাপ, এটাকে আপনি যতই বাড়িয়ে দেবেন সে আবার জাম মারবে। সো এখানে আমাদের যারা অর্থনীতি পড়াশোনা করেছেন ইনারা ভুলে গেছেন। সালমান ভাইকে তো মাফ করে দিলাম, বয়স 10 বছর বেশি। উনি বলতেছেন যে ইয়া বাড়ালে, আপনার ডলার দাম বাড়ালে ইনফ্লেশন কমবে। এটা ঠিক উল্টো। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, যেটা আমি খুব ওয়ারিড, সেটা হচ্ছে যেটা আমি সবসময় চিল্লাইছি, আপনার যদি মনে পড়ে 2, 3, 4, 5 বছর আগে যখন 6-9 করতেছিল, আমি বলছি আমরা সবসময় ইন্টারেস্ট রেট বাড়াইছি ডিপোজিট আনার জন্য, সঞ্চয়ের জন্য, আবার সবসময় ইন্টারেস্ট কমাইছি। কিন্তু এই 6-9 করে কয়টা ইন্ডাস্ট্রি হয়েছে বাংলাদেশে, আমি গভর্নর সাহেবকে একটা লিস্ট চাই
যে আমরা 6 নয়, মধ্যখানে কি হয়েছে, মধ্যখানে আমরা 6 টাকা দিয়ে ব্যাংকে টাকা রাখি নেই। আরেকটি জিনিস আপনার মাধ্যমে এখানে বলা দরকার বাজেটে, সেটা হচ্ছে যে উনি জানে যারা সত্যিকারের ওনাদের মতো ব্যবসায়ী 100% মার্জিন দিয়ে ব্যাংক ওদের ডলার দিচ্ছে না, চেহারা দেখে দেখে ডলার দিচ্ছে। বেশ কয়েকটা ব্যাংক একটার নাম নিচ্ছে, শুধু বেসিক ব্যাংক, ম্যানেজমেন্টকে লিখেছে যে তোমরা আমাদেরকে 100% যারা ডলার দিচ্ছে ওদের এলসি খুলতে দিচ্ছ না কেন? কারণ হচ্ছে তাহলে হচ্ছে কি, ওরা তো টাকাটা এখন দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের ব্যাংকের লিকুইডিটি বেড়ে যাচ্ছে, এখন এলসি খুলতে না দিলে চেহারা দেখে দেখে খুললে এটা। আর একটা মজার চুরি আছে, এনবিআর চেয়ারম্যান বলবো যে পারভেজ সাহেব সিসিং ফাপ করে দিল। আমার কোনো সমস্যা নাই, আমি তো কি বলে পাওয়ারফুল মানুষ, আমি 10% 5% খাদ্যদ্রব্যের জন্য 10,000 কোটি টাকার এলসি খুলব। এলসি খোলার পরে আমার সাপ্লায়ারকে বলবো আমি ইউ পাস করব। তার মানে আমার এলসিটাকে 3 মাসের জায়গায় 60 ডেজ, 90 ডেজ, 180 ডেজ আপনি বাড়াই দিলেন টাইম। তারপর আপনি আরেকটা ব্যাংকে, চাইনিজ ব্যাংকে বললেন তুমি এত ডিসকাউন্টটা আমার থেকে এলসিটা কিনে নাও। তারপরে এবার আপনি আরও 6 মাস বাড়ালেন। তারপরে আপনার সাপ্লায়ার স্কেলেটের কথা বাদ দেন। তারপরে যখন হবে অতদিনে কিন্তু আমি আবার 20,000 কোটি টাকার হয় বন্ড ছাপিয়ে অথবা 20,000 কোটি টাকার আরেকটা লোন নেব। আরেকটা লোন নিয়ে আমার এই ব্যাংকে 10, 20, 30, 40% দিয়ে আবার টাকা রাখবো। তাই যতক্ষণ পর্যন্ত আপনি ওই যে ডেফার্ড এলসি পিরিয়ডটাকে কমিয়ে আনবেন না, ডেফার্ড এলসি যতক্ষণ পর্যন্ত ইউ পাস এত সস্তা থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাজেট করে আপনি তলানিতে কিচ্ছু খুঁজে পাবেন না। তো সেই জন্য আপা যেন এটা বুঝে, এটা আমি আপাকে দোষ দিতে পারতেছি না, আপা তো এত কারুকার্য বুঝবে না যে ডেফার্ড এলসি 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ, 180 ডেজ, তারপর ওটা ইউ পাস করে অন্য ব্যাংকে ডিসকাউন্ট করে চাইনিজ ব্যাংক কিনে দিলাম। আর আপনি তো পারতেছেনই যে সাপ্লাইজ ক্রেডিট করে সব টাকা বিদেশে পার করতে। এবার বাজেট এই জিনিসগুলোর দিকে দৃষ্টি দেবে। সেই জন্য জীবনের ঝুঁকি নিয়ে, মানসম্মানের ঝুঁকি নিয়ে আপনাদের স্টুডিওতে মাকে অত্যন্ত করুণ অবস্থায় রেখে এসে আমি এই কথাগুলো বলতে আসছি বিবেকের তাড়নায়। থ্যাংক ইউ। আমি আপনার কাছে আবার আসবো বদিউর রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে বাজেট নিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কার্যকর কি পদক্ষেপ আছে, যেটি আমরা সবসময় বলি যে ঘাটতি বাজেট, বড় বাজেট, যেটি আগামী দিনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ঘাটতি বাজেটটা তো অ্যাম্বিশন থেকে হয়। আমার যেইটুক আয় হবে রাজস্ব বোর্ড থেকে মেইন আয় তো আসে, আর অন্যান্য টুটে ফাটা যেগুলো হয় সেটা দিয়ে বাজেট করতে গেলে তো ঘাটতি বাজেট হওয়ার কথা না। যে ঠিক আছে বাজেটটা ছোটো আকারে হবে, যেটুকু আছে আমি সেটুকুই বাস্তবায়ন করব। আবার রিভাইজ বাজেটে গিয়ে কাটছাট করার প্রশ্ন না, সের দিকে এসে ওই যে সবাই সমালোচনা করবে বাজেটের এত % এখনও বাস্তবায়ন হয় না, আলটিমেটলি হয় না। তার কারণ হইল অ্যাম্বিশাস বাজেট নিতে গেলে বেশি নিলে এটা হয় এক। আরেকটা হইল যে পরিকল্পনা মন্ত্রী পদ থেকে যাওয়ার পর যখন বলছে অপ্রয়োজনীয় নেওয়া হয়, অপ্রয়োজনীয় নিতে গেলেও তো সেখানে শর্ট পড়ে। সবটা হইল সাপ্লাই চেইনের মধ্যে মানি কোত্থেকে আসে। আপনি IMF থেকে টাকা কেন নিচ্ছেন? আপনার চলছে না, আপনার আয় দিয়ে আপনি চালাতে পারছেন না। আমার আয় দিয়ে যখন আমি চলতে না পারি তখনই তো আপনার কাছে হাত পাতবো যে পরে দেব, আজকে তো বাঁচি আগে, কালকেরটা কালকে দেখা যাবে, দিতে পারবো কি পারবো না। তো সেই গ্যারাকলের মধ্যে পড়তে যাইয়া আমি সেই লোন নিচ্ছি। লোন নিতে গিয়ে কি হচ্ছে, মাথাটা তার কলের মধ্যে ঢুকাই দিচ্ছি। এখন রূপ তালুকদার গভর্নর হইয়া ওই IMF যা বলবে শুনতে হয়, এবং IMF দেখলো যে ঠিক আছে তার রিজার্ভ কমতেছে, আরও একটু কমের লাইসেন্স দিয়ে দিই, আরও একটু সুবিধা থাকুক। অর্থাৎ বিভিন্নভাবে কলা কৌশলের মধ্যে আলটিমেট সবগুলো যাবে দেশের বিরুদ্ধে, এগুলো কাজে আসে না। সেই জন্য বেশি অ্যাম্বিশাস ঘাটতি বাড়তে না গিয়ে রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়া দরকার। আপনি কয় বছর এরকম হাওলাত বাড়াতের মধ্যে চলবেন? প্রথম অবস্থায় দেশ স্বাধীন হয়েছে তখন তো বাজেটের আপনার 80%ই হাওলাতের উপর চলছে। এখনও সেভাবে না চলে নিজের রেভিনিউ বাড়ানোর জন্য একটু আগ্রাসী হওয়া ভালো। এখানে আগ্রাসী হইতে গেলে অনেক খেপবে আছে তো, যিনি কর দিচ্ছেন শুধু তাকে লেবু চিফা না করে নূতন ট্যাক্স পেয়েবল লোক দেওয়ার যোগ্য আছে সেটাতে আপনি যাচ্ছেন না। কারণ NBR এর সম্বন্ধে তো একটা গল্প আছে যে দুই মোটা, একজন কুস্তিগির, তারপরে যে আরেকজন আরও স্বাস্থ্যবান, আর
এনবিআরের লোক হইল একেবারে চিপচিপে ছিল। 3 জনের মধ্যে বাজি হইল এই লেবু চিফা, একই লেবু সমান 3টা, কে রস বেশি বাইর করতে পারে। সবচেয়ে সুমু কুস্তির মতো কুস্তিগিরি চিফে এক যেটুক বাড়লো করলো, আরেকজন অন্য ডিপার্টমেন্ট সে আরেকটু বেশি বাইর করলো। কিন্তু সিকনেটা যখন দিল দেখা যায় গ্লাস ভর্তি। বলে যে তোমার গায়ে বল নাই, তুমি কেমনি এত রস বাইর করলে? বলে যে আমি রাজস্বের লোক না, কেমনি চিপ দিয়ে জানি। তো সেই জানা লোকগুলো দিয়ে যদি ক্ষেত্র বাড়ানো না হয়, আপনার নূতন পুরানটাকে খালি আপনি ধরবেন, অডিটে ধরবেন, সেটা করবেন। এখন গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে, এমনকি গ্রামেও তো প্রচুর ট্যাক্স দেওয়ার মতো লোক আছে। আপনার 3.5 লাখে যে সীমানা থাকে সেগুলো রিসোর্সে যেতে, ওটাতে কেউ যেতে চায় না, ঝামেলা করতে চায় না। করতে গেলে আবার পলিটিক্যালি অনেক ঝামেলা হয়, কার উপর কে যাবে, কার উপর কে যাবে। আগ্রাসী হওয়া দরকার রেভিনিউ বাড়ানোর জন্য। আমাদের জিডিপি এবং রেভিনিউর যে রেশিও, এটা একেবারে কম, এত কম যে নেপালের থেকেও নিচ্ছে। কার থেকে নিচ্ছে না এটাই বরং চিন্তা করতে হয়। তো সেটা বাড়াতে পারতেছি না কেন? সেটা বাড়ানোর জন্য ওখানে ওই চিন্তার লোক যেতে হবে, খাতির করলে হবে না। আমি যখন টাকা নেয়া, ওই যে কর নেওয়া শুরু করলাম, তখন তো আমার উপর খোদ 3 উদ্দিনের সরকার খেপে গেল। এটা বলতে কষ্ট লাগে। কর আমি পাওনা আছি, জেনুইন পাওনা আছে। আমি বলি যে মির্জা সাহেবরে বলি, ফখরুদ্দিন সাহেবরে বলি, আপনারা শুধু দেখবেন যে আমি অন্যায়ভাবে টাকা নিচ্ছি কিনা। সরকারের নিয়মে পাওনা আছে, সেটা নিতে গেলে কার থেকে নিতে হয়? সবার থেকে নিতে হয়। সাইফুর রহমান সাহেবও দেয়া লাগছে, মওদুদ সাহেবও দেয়া লাগছে, বেগম খালেদা জিয়াও দেয়া লাগছে, কটা নাম দেব, সবারই দেয়া লাগছে। এই দেয়ার ব্যবস্থাটা করতে হবে, জেনুইনটা, অসম্মান করে নয়, সম্মানের সহিত। সম্মান করেই তো টাকা নিয়েছে। আসেন আপনি একটু আমার কাছে আসেন, আমি নিজে কথা বলবো। নিচের ডেপুটি কমিশনার বাদ সরাসরি বললাম যে আপনি তো কিছু টাকা আমাকে দেন আছে। আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বড় বড় হিসাব করেছে, কিন্তু আমি পাটিগণের যোগ। বলে স্যার আগামী সপ্তাহে আসবো, 1 কোটি দিয়ে গেল। আপনি তো আমার আরেক কাপ চা খাবেন দেখা যাচ্ছে, আবার আসছে আরও 1 কোটি দিল। তো আপনি সম্মান করেও তো টাকা আনতে পারবেন। টাকা আনার জন্য ওই জায়গাটা আপনি ইআরডি উঠাই দেন, আইআরডিকে শক্তিশালী করেন। ওই ভিক্ষা করার জন্য ইআরডির কাজে তো ভিক্ষা করা। আগে প্যারিস কনসোর্টিয়ামে ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে যেত, হ্যাঁ ব্যাগ একটা নিয়ে যেত। আইআরডিকে শক্তিশালী করে প্রত্যেকটা জায়গায় নেটের মধ্যে নিজের রিসোর্স নিজে আনেন। তা না হলে আপনার ঘাটতি বাজেট হবে, তা না হলে আইএমএফের কাছে মাথা ঢুকাইতে হবে, বিশ্ব ব্যাংকের কাছে খত দিতে হবে, এগুলো চলতেই থাকবে। হাউলং কর, এখন কর ইম্পোজ করার সময় আপনি সর্বনিম্ন কর আপনি একটু দিয়ে শেষ করে দিচ্ছি, 5% আসলেন। এটা আমি থাকতে বলছিলাম 5% একটা আসবো স্ল্যাব 10-এর নিচে, আর 10 এবং 15-র মাঝখানে 12.5-তে একটা আসবো। তাহলে আর কি যত স্প্রেড করে দিবেন সেটাতে সুবিধা হবে। কিন্তু 5% করে আপনি করলেন কি? মাত্র 1 লাখ, যে 5%-এ 1 লাখ হবে, তারপর 10%-এ 3 লাখ। কেন 5% আপনি মিনিমাম লোককে রিলিফ দিতে চাইলে করের যদি এবার আপনি স্ল্যাব নাও বাড়ান, তাহলে 5% তো 2 লাখ করেন। আর বলতেছে যে 25%-এর উপরে করে যাবে। কর আপনি উপরে যত বেশিতে যান তাতে অসুবিধা আছে। একসময় তো 50% উপরে কর ছিল, তাহলে তত বেশি ফাঁকি হবে, তত বেশি চুরি হবে, তত 2 নম্বরই হবে। 25%-এর মধ্যে রেখে যেগুলো আছে এটা আদায়ের জন্য সচেষ্ট হতে হবে। জি বুদ্ধুর রহমান, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ফজলুল হক যেটি নিয়ে আলোচনা করছিলাম, যেটা বদিউর রহমান বলছিলেন যে আয় বাড়াতে হবে, বিশেষ করে কার্যকর যে রাজস্ব নীতি সেটির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। অ্যাম্বিশাস হওয়া বা বড় প্রকল্প নেওয়া, বড় বাজেট, বড় ঘাটতি এগুলো না নিয়ে একটা সঠিক পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। আয় বাড়াতে হলে তো রপ্তানি আয় এখানেই সবচেয়ে বেশি যেটি আসে, সেই সেক্টরে আপনি একজন ব্যবসায়ী, আপনার কি মনে হয় সামনের দিনগুলোতে সেটি আয় বাড়ার খুব বেশি ইতিবাচক কোনো দিক আমরা দেখতে পাই? না, খুব যে বাড়বে আমি মনে করি না। কারণটা হলো এই যে আমি স্যারের সাথে কয়েকটা ব্যাপারে আলাপ করলাম, যেইভাবে মানে আমাদেরকে
পরিচালনা করতেছে, দেখেন বলতেছে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দামও মনে হবে যে প্রতি মাসেই তারা কিছু কিছু করে বাড়বে। সেভাবে কি আমাদের প্রাইস বাড়তেছে? আমাদের তো প্রাইস বাড়তেছে না। এই যে মানুষ যে ইন্ডাস্ট্রি যে কত দুশ্চিন্তায় আছে যে যে আমাদের 3টা ইনস্টলমেন্ট গেলেগা আমাদেরকে আমাদের ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিবে, 3টা ইনস্টলমেন্ট যদি কেউ ফেল করে, মানে একটা ভয়ানক অবস্থার মধ্যে কি হবে, মানে কি হবে আমাদের এই চিন্তা করব। দেখেন আমাদের আমাদের মানে স্বার্থ ছিল এনবিআরে, আমাদের ভ্যাট আইসে অফিসে থেকে কম্পিউটার নিয়ে যাচ্ছে, এইটা করতেছে, আপনার পিছনের 5 বছরের হিসাব দেন, 7 বছরের হিসাব দেন, এগুলো নিয়ে উৎপাত। মানে মানুষ যে আমরা ব্যবসায়ীরা যে কত অসহায় বোধ করতেছি সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। আমাদের অসহায় যে 5 বছর আগের সেই ভ্যাটের হিসাব দেন, ভ্যাট কি করছেন 5 বছর আগে, কি আমাদের এত কম্পিউটার ছিল, সফটওয়্যার ছিল, এই ছিল। আর আপনি ধরবেন তো ধরবেন, আপনি 5 বছর আগে থেকেই ধরতেন, 5 বছর পর থেকে যদি আজকে বলেন আপনার আগের হিসাব দেন, ফাটাফাট করে আপনি একটা ভ্যাটের একটা দিয়ে দিলেন, জরিমানা দিয়ে দিলেন। আপনারা বলেন যে আমরা আসলে ইন্ডাস্ট্রি যারা করছি আমরা খুব অসহায় বোধ করতেছি, আমরা খুব অসহায়, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু করতে পারতেছি না, রেট অফ ইন্টারেস্ট বাড়াই দিল। আপনারা কেউ কি কখনো আমাদেরকে নিয়ে এই বিশেষ করে এই গার্মেন্টস সেক্টরটা নিয়ে কেউ কি ভাবছেন আসলেই কি গার্মেন্টসগুলো কোনো লাভ করতে পারে? গার্মেন্টসরা কি তারাদের গ্যাস, বিদ্যুৎ, ওয়ার্কার এবং বিভিন্ন যে সরকারি খরচ এগুলা দিয়ে কি টিকা থাকার মতো যেই পয়সা পায়, এটা নিয়ে কিন্তু কেউ একবারও বলে না। আমরা এই যে মানে এই বিভিন্ন রকম এই আজকে থেকে কিন্তু এখন এই 117 টাকার উপরে কিন্তু এখন ভ্যাট বলেন আপনি এই চট্টগ্রাম বা অন্য জায়গা থেকে যে মালপত্র আসতেছে তার উপরে কিন্তু এখন এই 117 টাকার উপরে কিন্তু এখন আমাদের হচ্ছে কি বলে স্যার এটাকে অ্যাসেসমেন্ট। অলরেডি কিন্তু সরকারের রাজস্ব বৃদ্ধি হয়ে গেছে, 117 টাকা গতকাল বলছে, আজকে থেকে কিন্তু এটা বৃদ্ধি হয়ে গেছে। তারা কিন্তু এখন নতুন করে 117 টাকার উপরে তারা এখন অ্যাসেসমেন্ট করতেছে। তো আমরা খুব অসহায়, কিন্তু এই অসহায়টা যদি এইরকম যদি মানসিক অবস্থা থাকে আমরা কোনটা নিয়ে চিন্তা করব? এইভাবেই তো সারা পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে। মানে কিভাবে যে উলট পালট হচ্ছে, আমরা যারা নাকি টেক্সটাইল সেক্টরে যারা আমরা বাইরে থেকে তুলো আনতেছি, আজকে বৃদ্ধি পাচ্ছে তো আগামীকাল কমে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে, আমরা কিন্তু কোনো সুস্থ চিন্তা করতে পারতেছি না। এদিকে যদি এত পেরেশানি, ব্যাংকের পেরেশানি, আপনার এই কাস্টমের পেরেশানি, ভ্যাটের পেরেশানি, যদি এত পেরেশানি থাকে তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। একটা সময় আমরা নিজেরাই অচল হয়ে যাবে। এই যে সামনে যে ইনস্টলমেন্টের কথাটা যেটা আসতেছে, শুধু আমি তো জানেন একটা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, সবার একই প্রশ্ন, এটা কি হবে? কিন্তু আমাদেরকে একটু সুযোগ করে দেন, এটা আরো একটু সুযোগ করে দেন। যেহেতু আমাদেরকে, আপনারা কি চান ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে? ফ্যাক্টরি বন্ধ হইলেই কি ব্যাংকে টাকা পাবে? তা তো পাবে না। এটা বলেই তো ঋণ খেলাপি এই পর্যায়ে চলে গেছে। না, কিন্তু এটা আগে থেকেই করতেন, আগে করে নাই, একটা পর্যায়ে শুরু করতে হবে। দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ গুড স্টার্টিং। আপনার না করতে তো এটা হলো।
এক জায়গায় তো থামতে হবে তাহলে এবং জানতে হবে কোথায় থামতে হয়। আপনি যারা জেনুইন ব্যবসা করে যারা ওগুলা নিরীহ তো তাদেরকে টিকে উপরে রাখতে- চাপাবেন, না, না, আর তাদের যারা চাপাবেন হাজার হাজার কেন? কোটি টাকা নিয়ে যাবে আপনার- তাদের কিছু বলবেন না, শুনেন, তারা রিকভার করতে পারবেন আপনি- না। স্যার, আপনি- এটা ইটস নট ফেয়ার। রুহুল আমিন সাহেব, আরেকটা Please. ফেয়ারনেস দেখেন, আজকে খবরে দেখলাম ওই যে ভূমি মন্ত্রী ছিল না সাইফুজ্জামান, জি। বাবুর ছেলে, তো সাইফুজ্জামানের নাকি বিদেশের সম্পদ নিয়ে কে একজন কোর্টে রিট করছে। তখন আমি ভাবতেছিলাম যে কোর্টে শুনানি হবে, সেটাও খবরে দেখলাম যে বলে দেয় কি না যে তদন্ত করা যাবে না। কেন এরকম তো নজির আছে? হ্যাঁ, নজির আছে তো, যে যেহেতু নজির আছে তদন্ত করা যাবে না। ওনার ডিস্ট্রিক্টের লোকের প্রতি তো এইভাবে সিদ্ধান্ত আছে হাইকোর্টের মাধ্যমে। তো এখন তদন্ত, আপনার সবচেয়ে মজার জিনিসটা হয় দেশ যেমন, রাজা যেমন, প্রজা তেমন, ওটার অবস্থা থাকে তেমন। আপনি বেরোনোর জন্য তো ব্রেক থ্রু দরকার, ব্রেক থ্রুটা নিতে হয় পলিটিক্যাল নেতৃত্বের। পলিটিক্যাল নেতৃত্ব যদি ব্রেক থ্রুতে না যায় তাহলে আপনি এই বিশেষ সার্কেলের মধ্যে ঘুরাইতে থাকবেন। প্রফেসর সাহেব ছাত্র ভরা আরও ভালো বুঝবেন, এটা ঘুরতে থাকবে। ফজলুল হক, জি। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে বাজেটের যে রাজস্ব আয়ের ক্ষেত্রে আপনি বলছেন, যেটি বদিউর রহমান বলছেন যে একই জিনিস একজন যিনি কর দেন তার উপরে বারবার চাপ প্রয়োগ না করে আরো দক্ষতার সাথে করের আওতা বাড়ানো যায় কিনা। আমাদের মানে হ্যাঁ, আওতা তো বাড়বে, কিন্তু এখন তো ধরেন যারা নাকি বড় ব্যবসায়ী তারা তো একটা ওই যে বললো বেশি প্রেশার দিবেন, তারা ফাঁক খুঁজে এটা সেটা। কিন্তু আসলেও এখন গ্রাম লেভেলেও কিন্তু কিছু ব্যবসা হচ্ছে। কিন্তু আপনারা যদি এইটাকে যদি সত্যিকার অর্থেই যদি বান্ধব মনে করেন বাজেটে, যে তাদের থেকে ভালো সম্পর্ক রাখা কিছু কি কর আদায় করা যায় কিনা, ভালো সম্পর্ক রেখা আপনি ভীতিকর কিছু করবেন না। আপনি জানেন কাস্টম, ইনকাম ট্যাক্স, এগুলো একটা ভীতিকর হয়ে গেছে গা। তারা কি ওই বন্ধু ভাবে না, কিন্তু বন্ধুত্ব দিয়ে এই যে আমি বললাম 5 বছর পরে আমাদের বলে ওই হিসাব দেন, এই হিসাব দেন। তো 5টা বছর আপনারা কি করছেন? আমরা কই থেকে এইগুলা দিব এখন হিসাব? আমরা কই থেকে এই টাকা পয়সা দিব, কি দিব? আমরা তো আমাদের প্রতিষ্ঠানগুলোও তো এগুলা ঠিক রাখার মতো এই প্রতিষ্ঠান না যে সব কাগজপত্র রয়ে গেছে, সব সফটওয়্যার আছে, এই আছে ওই আছে। আমরা তো মাত্র শুরু করছি এই দেশটা শুরু করছি বলেই এই গার্মেন্টস সেক্টর আইসা এই যে এত ছোট থেকে এত বড়, এত ইন্ডাস্ট্রি, এত ব্যাংক সেক্টরটা, কিন্তু গার্মেন্টসের অনেক অবদান আছে। আজকে তারা যে পর্যায়ে চলে গেছে, একটা কথা বলি, যদি গার্মেন্টস সেক্টরটা যদি আমরা ঠিকমতো লালন না করতে পারি তাহলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। ফজলুল হক, আমি আপনার কাছে আবার আসবো। এটা মনে হয় যে আপনারা সবাই বিশ্বাস করবেন এই সেক্টরটাকে কিভাবে রাখা যায় সুন্দরভাবে। শুধুমাত্র ওই যে 3টা ইনস্টলমেন্ট দিতে পারি নাই আমাদেরকে, আপনারা ব্যবসা বন্ধ করে দিবেন, আরও কোনো পদ্ধতি আছে কিনা সেগুলো নিয়ে আমাদের ভাবার সময় এখন। ফজলুল হক, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন, সিআইপি, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি জানেন যে এখন গ্রীষ্মকাল, সামনে আরও সময় আসবে যখন বিদ্যুৎ বিভ্রাট, নানা বিষয়ে যেটা শিল্পের উৎপাদনও ব্যাহত হতে পারে। এইখানে আসলে কি করার আছে সরকারের, যে পাওয়ার সাপ্লাইটা যদি নিরবিচ্ছিন্ন করতে হয়? পাওয়ার সার্ভিসটা যেটা নিরবিচ্ছিন্ন করতে হলে সঞ্চালনের লাইন যেটা প্রয়োজন সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। আমাদের প্রোডাকশন যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির অতিরিক্তও আমরা করতে পারি, সেই ধরনের সক্ষমতা আছে। এটা অ্যাকচুয়ালি হয়েছে তো পেট্রোলের মতো। আজকে যদি আপনার 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, আমার লাগলো 18,000, তাহলে এই মাঝখানে যে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ এটা কিন্তু উড়ে যাবে। আমি খরচ ঠিকই করলাম, কিন্তু আমার ঘরে আমার সেই প্রফিটটা নিয়ে আসতে পারলাম না। এটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি কি না, এই সেক্টরে যারা আছে তারা করে কি না, আই মিন ডাউট। তারপর আরেকটি কথা সবচেয়ে বড় আমি যেটা দেখি তা হলো এই দুর্নীতিকে যদি আপনার কন্ট্রোল না করতে পারেন, সরকার যে বরাদ্দই দেখ না কেন, যে দায়িত্ব পালন করা হোক কেন, তা যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, দুর্নীতি মুক্ত না হয়, তাহলে তো আপনার এগোনো যাবে না। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য যেটা করা দরকার, আমাদের দুদক এখানে আছে,
এবং দুদক দেখা যায় যে পার্টিকুলারলি কিছু কিছু ব্যক্তিকে তারা ধরে থাকে এবং আদার্স যারা তাদের দিকে তারা যায় না, দেখে না। এবং এখানে দেখা গেছে যে কিছু কিছু সংস্থাকে বরঞ্চ আরও এনকারেজ করা হয়, তাদেরকে সেইভাবে সুরক্ষা দেওয়া হয়। সুরক্ষার কারণে আরও অনেকে একটা ভালো মেসেজ পেয়ে যায়, যে মেসেজের কারণে যে হ্যাঁ আমরা যদি এইভাবে চলি বা এই একটা দায়িত্ব পালন করি তাহলে আমরা একটা সেফে থাকতে পারবো। এটা কিন্তু ডেঞ্জারাস, এটা কিন্তু খুবই দুঃখজনক আমাদের এটা। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে দুর্নীতি মুক্ত আপনি 100% না করতে পারেন, কিন্তু টলারেবল আপনার করতে হবে। এই দুর্নীতির কিন্তু পকেট কাটা যায়, সাধারণ জনগণ থেকে কাটা যায়, এইটা অবশ্যই খেয়াল করা দরকার। আর এই ডলার নিয়ে কথাবার্তা হচ্ছে, এই ডলার 7 টাকা বেড়ে গেল, আবার ওপেন মার্কেটে 9 টাকা 12 টাকা 15 টাকা বেড়ে গেল, এতে আলটিমেটলি কি আপনার সাধারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং যে সমস্ত ইম্পোর্টেড আইটেম সেই দামগুলো কিন্তু আরও বেড়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির কথা যেখানে বলা হয়েছে যে কন্ট্রোল করবে, কন্ট্রোলের জায়গায় আরও অনেক বেড়ে যাবে। কিছু কিছু জায়গায় উদাহরণ দেওয়া হয় যে শ্রীলঙ্কা, আমি মনে করি শ্রীলঙ্কার উদাহরণ দিতে পারলে এবং সেটা যদি কার্যকরী করা যায় আমরা অনেক ভালো পর্যায়ে চলে যাব। কারণ তাদের সেই 27% আপনার মুদ্রাস্ফীতি থেকে এখন আপনার 3%-এ চলে আসছে। এই আপনার শ্রীলঙ্কাতে 3%-এ চলে আসছে। সেখানে আমরা যাই, সেখানে তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই। সেটা কি লাগাই? সেটাকে আমরা চেষ্টা করছি না। তো সুতরাং যে আপনার খাদের কিনারে পড়ে গেলে যে তলানিতে যাওয়ার পরে চেষ্টা করে যে আপনার রিকভার করা যায়, উচ্চ পর্যায় থেকে যদি সদিচ্ছা থাকে পারা যায়, তার জ্বলন্ত প্রমাণ তো আমি মনে করি যে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার কাছে তো আমাদের অনেক কিছু শেখা দরকার আছে। তাহলে সাধারণ জনগণ তো আপনার অনেক জায়গায় আপনার নিষ্ক্রিয় হবে এবং সাধারণ জনগণ আশ্বস্ত হবে। সেই দিকে না করে আমরা তো নানান দিকে যাচ্ছি। এই যে দেখুন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর IMF বলেন, তাদের কিন্তু সুপারিশ অনেকগুলোই থাকে। এই সুপারিশের মধ্যে আসছে যে NBR-কে ঢেলে সাজাতে হবে এবং ট্যাক্সের পরিধি বাড়াতে হবে। আপনার এই দিকে কিন্তু কেউ যাচ্ছে না, যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ার জন্য, গ্যাস, ইলেকট্রিসিটি, বিদ্যুতের দাম বাড়ার জন্য চট করে বাড়িয়ে ফেললো। কিন্তু সেখানে বলা হলো যে রাজস্ব বোর্ডের যে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কই সেটার তো কোনো পদক্ষেপ দেখছি না। এবং সেখানে দেখলাম যে আরও 200টি নতুন গাড়ি কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে গাড়ি যারা নতুন ইম্পোর্টার এবং যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা বঞ্চ চাঙ্গা হবে। আর আমরা কিভাবে আমাদের রাজস্ব বাড়বে এটা আমি এখনও সন্দিহান। তো সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা করে উচিত হবে যে কিভাবে সাধারণ জনগণকে ক্রয় ক্ষমতার মধ্যে প্রত্যেকটা দ্রব্য রাখা যায়, এইটা নিয়ে সরকার সদিচ্ছা থাকতে হবে এবং এটা কাজ করতে হবে। সেই কাজ কিন্তু আমরা কম দেখছি। তো সুতরাং আমি আবারও বলতে চাচ্ছি, জোর গলায় বলতে চাচ্ছি যে বর্তমান সরকার হবে, যেটা মনে করি যে ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা এটা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় চলে আসছে। সরকারের বিভিন্ন সেক্টরে আমরা উন্নয়নের কর্মকাণ্ড বা বিভিন্ন জায়গায় তার অনেক ভালো একটা লেয়ার পাই আমরা সুন্দর, কিন্তু ব্যাংকিং সেক্টরটা খুবই খারাপের দিক দিয়ে। কিন্তু সেটা কিন্তু যেভাবে আপনার আরও আপগ্রেড করার কথা ছিল, আরও সদিচ্ছাভাবে এগোনোর কথা ছিল, সেইভাবে আমরা দেখছি না। এবং ব্যাংকিং সেক্টরের যে সমস্ত কিছু ব্যক্তিবর্গ যারা লুটপাট করেছে তারা দেশি আছে, তাদেরকে সেভাবে বিচার করা হচ্ছে না। একটি বড় মেগা কোম্পানি যেটা বাংলাদেশে খুব নাম করা, তাদের তদন্ত করার কথা ছিল। তাদের যেমন একটা মুদি দোকান 6 মাস আগে খুলেছে, সেই মুদির দোকানের এগেনস্টে 700 কোটি টাকা তাকে লোন দেওয়া হয়েছে। এই ধরনের অনেক কিছুইতে যখন বলা হয়েছে তদন্ত করার জন্য, আমাদের বাংলাদেশ উচ্চ আদালত তাদেরকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এটা যেন না ঘটানো হয়। তো এই ধরনের যদি অ্যাক্টিভিটি বিভিন্নভাবে আমাদেরকে টেনে ধরে, তাহলে আমরা কিভাবে এগিয়ে যাবার উদ্দেশ্যটা আমরা বলছি সাধারণ জনগণের কথা। সাধারণ জনগণের কথা চিন্তা না করে যদি আমরা এগুতে না পারি, তাহলে বর্তমান সরকার তো সেইভাবে আপনার জনবান্ধব সরকার হয়ে থাকতে পারছে না। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের বিশেষ করে এই ব্যাংকিং সেক্টর আর আপনার NBR-এর হয়রানি এবং তাদের যে চিন্তাধারা, তাদেরকে ওই এসি রুম থেকে বেরিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে। এবং আমাদের এখন গ্রামের অর্থনীতি বেশ শক্তিশালী, সেই গ্রামে পৌঁছতে হবে। আমরা কি দেখাতে পারবো যে বিভিন্ন গ্রামে আমাদের উপজেলা
এবং থানা ভিত্তিক আমাদের এনবিআর এর কোনো অফিস এবং এনবিআর এর কোনো কর্মকর্তা ওখানে যাচ্ছে সেইভাবে কি চেষ্টা করছে? মোটেও নয়। তারা যার যার জায়গায় বসে এসি রুমে বসে তারা সব কিছু দায়িত্ব পালন করছে। এইভাবেই কিন্তু আমরা ভালো কিছু পাবো না, জি, রুহুল এবং ভাই। আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি না করতে পারলে আমরা কিন্তু আমাদের সেই উন্নত বিশ্বে আমরা যেতে পারবো না। খন্দকার রুহুল আমিন, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, আর যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে খন্দকার রুহুল আমিন সিআইপি বলছিলেন যে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা, যে অনিয়ম দুর্নীতি, সেগুলো যেমন রোধ করা, পাশাপাশি এনবিআর এর কথাও তিনি বলেছেন, যেখানে ব্যবসায়ীরা যাতে হয়রানি না হয় এটা আরও ভালো করা, গতি আনা। আপনার কাছে যেটি জানতে চাই, আপনি গরিব বান্ধব বাজেটের কথা বলেছেন, সেখানে নিম্ন আয়ের বা মধ্য আয়ের যারা মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ, তাদের জন্য আসলে কি ধরনের প্রস্তাবনা থাকে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হচ্ছে, আমি সময়টা শেষ হয়ে এসছে, এখন প্র্যাকটিক্যাল কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমার সিআইপি ভাই যা বলেছে এগুলো দ্বিমত করার, রিপিট করার, এনবিআর সাবেক সম্মানিত চেয়ারম্যান যা বলেছেন রিপিট করার কোনো প্রয়োজন নেই, বাট আই শুড বি কনস্ট্রাকটিভ নাও। প্রথম কথা হচ্ছে, কেমন বাজেট চাই বা এবারের বাজেট থেকে প্রত্যাশা কী, এই প্রশ্নটা যদি আপনি করেন, গরিব বান্ধব বাজেট, জনবান্ধব, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট টু কাম টু দ্য পয়েন্ট ফর দ্য প্রাইম মিনিস্টার। আপনার বাসায় ফ্ল্যাটে যে দারোয়ানটা থাকে, যার বেতন 8,000 টাকা, যে 2টা চাকরি করে 16 ঘন্টা, গার্মেন্টসের মেয়েরা, তবে না আমি 8,000 থেকে 14,000 টাকার মধ্যে এই স্ল্যাব ইনকাম লেভেলে যারা আছে, আমি তাদেরকেই দিকে দেখতে বলছি। সোশ্যাল সেফটি নেট চিল্লাচিল্লি করে ওটা 3% ছিল, এটা বেড়েছে, এটাকে অনেক বাড়াতে হবে। উনি বলেছেন, আমি আবার ক্লিয়ারলি উচ্চারণ করলাম যে বাজেট কার জন্য। আমার এই ভাই টেক্সটাইল নেতা, কিন্তু উনি ঝেড়ে কাশছেন না, যে উনি যে একভাবে বলছেন যে ওনারা পারতেছেন না, ওনারা মরে যাচ্ছেন, কারেক্ট। কিন্তু আমরা একসময় বলতাম যে গ্রাম ছেড়ে শহরে, এখন অনেক মানুষকে শহর ছেড়ে গ্রামে চলে যেতে হচ্ছে। আবার ওই গ্রাম থেকে আসা অনেক লোক, আমার এই ভাই পারে নাই, উনি ব্যর্থ মানুষ, কিন্তু দেখেন একেবারেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসে গার্মেন্টস করে এত বড় বড় প্রাডো চালাচ্ছে, রেঞ্জার চালাচ্ছে, গুলশান বনানীতে যেই বাড়িগুলো হয়েছে, এগুলো তো গার্মেন্টসের মালিকদেরই হয়েছে। তাই গার্মেন্টস সেক্টর যদি একেবারেই দলিত মথিত থাকতো, এটা এখন প্রশ্ন হচ্ছে সেগমেন্টটা কি। আমি অলিগার্ক বলে একটা শব্দকে দেশে প্রচলিত করেছি। সো আমি বুঝাতে চাচ্ছি, যাদের 30,000 কোটি টাকা লোন নিয়েছে, 10-20,000 কোটি টাকা নিয়ে বিদেশ দুবাই চলে গেছে, সো এই ধরনের যদি আপনারা 2,000 লোকের, পাকিস্তান সময় আমরা 22 পরিবার বলতাম, এখন 2200 পরিবারের 22,000 পরিবার হয়েছে। হ্যাঁ, 22,000 পরিবার। আমি অত চা না ভাই, আমি নাম নিতে পারতেছেন। এখন লার্জ ইউনিটগুলো ওরা কত টাকা ট্যাক্স দেয়, প্লিজ এটা পাবলিশ করুন তো। সো এটা কত টাকা দেয়, আর ট্যাক্স নেট বাড়াতে হবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা কি বলি, পিরামিডের টপের লোকরাই 90% ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এটা। এবং মোহিত সাহেবের কথায় যে আপনার ওই শেয়ার মার্কেটে যারা ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্টে ওখানে এমন এমন লোকজনের নাম আছে, ওখানে আমাদের হাত যায় না, যেতে পারে না। এখন আমি যে জিনিসটা বলতে চাই, উনি এটা ঝেড়ে কেসে বলতেছেন না যে উনি ব্যর্থ একজন মানুষ। উনি লোন নেবেন, আবার লোন নেবেন, তারপরে রিশিডিউলিং করবেন 2.5% 5% দিয়ে। আপনাকে মানাটা করছে কে? আপনি 3 বার কিস্তি না দিলে আপনার কি কি হয় বলতেছেন। তো ওই যে যারা অলিগার্ক, হ্যাঁ, তো অলিগার্করা তো 30 বার লোন দিচ্ছে না, 2.5% 5% দিয়ে দিয়ে রিশিডিউল করতে থাকেন। দরকার হলে রাজনীতি শুরু করে। শিডিউল করছে না ঠিক মতো, আপনার আমাদের বিভিন্ন যে ব্রাঞ্চ ম্যানেজাররা করছে না, হ্যাঁ, তারা বলে যে হেড অফিসে গেলে আমাদের ফিরিয়ে দিচ্ছে, দিচ্ছে না। এইবার আপনি 100% দিয়েও কতগুলো জেনুইন ব্যবসায়ী কিছু কিছু মাল আনতে চাচ্ছে, ওদেরকে এলসি দিচ্ছে না। তো এখানে হচ্ছে কি, তাহলে যারা রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিচ্ছে চূড়ান্তভাবে,
যারা লুট করছে, যাদের নাম নিতে ভয় লাগে, তো ওই ওদের কথাটা আপনি ঝেড়ে কাটতেছেন না। আপনি শুধু আপনার মতো লোক যারা বারবার রিশিডিউলিং, তারপরে কোর্টে গিয়ে একটা স্ট্যাটাস কো দিয়ে দিলেন, তারপরে গিয়ে বলবেন যে আদালতকে যে এটা তদন্ত করা যাবে না, এই এই ক্যারিকেচার না শিখলে আপনাকে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করবেন। আমি এখনও একজন বিজনেসের প্রফেসর হিসেবে বলতে চাই, আপনি তাড়াতাড়ি জিনিসপত্র গুটান এবং ডু সামথিং এলস। আরেকটা কথা হচ্ছে যে বাজেটে বরাদ্দ আমি এরপরে যেটা চাই সেটা হচ্ছে আমার 28 থেকে 30 লক্ষ ছাত্র আছে মাস্টার ডিগ্রি হোল্ডার, বেকার। তো আপনি এবারের বাজেটেতে আমি ওই গরিব বলতে চাই না, 8 থেকে 16,000 টাকা যারা ইনকাম করে তাদের দিকে তাকাতে হবে। সোশ্যাল সেফটি নেটকে 8-9% নিয়ে যেতে হবে। তারপরে আপনার এই ট্যাক্স, যদি উনি যেরকম বলছে আরও সৃজনশীল ট্যাক্স কাঠামো করা যায় কিনা সেটা দেখতে হবে। তারপরে একটা চাঙ্ক আপনার এই ইনভেস্টমেন্ট করতে হবে জব ক্রিয়েশনের জন্য। প্রত্যেক ঘরে ঘরে একটা ছাগল দেওয়ার চাইতে প্রত্যেক ঘরে ঘরে একটা চাকরি দিতে যদি আমরা পারি, এখন আপনি ইনকাম বৃদ্ধি না করে কি করে অর্থনীতিকে সজাগ করবেন? আমি মনে হয় বাজেট যেসব আমলারা করছে, আমার ছোট ভাইরা, তো সেই সচিবরা, টকবগে সচিবরা, তো তাদেরকে আমি তো আর তো এবিসিডি করে কিছু বলা যায় না। এখন জনগণকে চিল্লাতে হবে, জনগণকে কানতে হবে, তাহলে মা দুধ দেবে। থ্যাংক ইউ। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বদিউর রহমান, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে এটা পরিকল্পনা মন্ত্রীর কথা উল্লেখ করেছেন সাবেক, যে তিনি অহেতুক বা রাজনৈতিক চাপে যেসব প্রকল্প নেওয়া হয়, আপনি জানেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে একটি বড় ধরনের বরাদ্দ থাকে, অনিয়ম, দুর্নীতি, প্রকল্প বাড়ানো, নানা বিষয়ে সেখানে অনেক অভিযোগ থাকে। সামনের বাজেটগুলোতে সেই জায়গায় যেখানে অনিয়ম দুর্নীতি হয় বা সেই ছিদ্রগুলো পূরণ করার কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? জি, আপনার গভর্নমেন্ট যখন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যদি তার ওই যেটা প্রথমে শুরু করছিলাম, বাজেটটা কার হবে, কি আওয়ামী লীগের বাজেট হবে না সরকারের বাজেট হবে, সেখানে একটা বড় রকমের ফাঁক ফোকর থাকবে। এখন সুপ্রিয় হওয়ার জন্য, জনগণের কাছে বাহাবা নেওয়ার জন্য যদি এমপি পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে কোটা ভাগ করে টাকা দেয়া হয়, সবগুলো সরিয়ে দেওয়া হয়, তাহলে এইগুলো চাপ তো সামলাতে হবে, সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। আপনি বিনা শুল্কে এরশাদে গাড়ি দেয়া এমপিদের জন্য চালু করলো, আমরা 3 উদ্দিনের আমলে আমরা সামার দিয়ে এটা বাতিল করে দিলাম। বাতিল করার সময় আমি বলতেছিলাম যে আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আবার চালু হবে, কারণ এটা তো নিজেদের স্বার্থ, তা আবার তো চালু করলো। তো এই যদি নীতি হয় যে বিনা শুল্কে তাদের গাড়ি দিবেন, কেন তারে দরকার হইলে সরকারের লোন দেন, অন্যভাবে করেন, বা জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট থেকে সেটা করেন। তো এই পলিসিগুলো থাকলে তোষণ নিজের পার্টি ঠিক রাখার জন্য, ক্ষমতায় আসার জন্য তোষণ থাকলে আপনার ফেয়ার বাজেট হতে পারবে না। কোনো একটা সরকার কোনো একবার বাজেট করার সময়, সরকার চালানোর সময় এইটুক মনোভাবে থাকে না, এটা হয়ও না বোধহয়, যে ঠিক আছে আমি ফেয়ার মতো কাজ করব, সামনে ইলেকশনে আসি আর না আসি, দেখি কি হয়। সেটা কিন্তু কেউ যায় না, যেতে চায় না। যেটা দুর্নীতি এবং সুশাসনের কথা উঠল, ওই যে ওনার 5 বছরের ফাইল টান দেবে, আরে অভিজ্ঞতা কি আমার কম আছে নাকি? আপনি হয়তো বলতেছেন আপনার টেক্সটাইল নিয়ে, এইবার আমাকে 3 খাত ধরেছে। প্রথমে ওয়াসা, 1 মিটার রিডার আমার, সেখানে মিটার একটা পড়া যায় না বলে বললো যে আসেন, আমার দারোয়ান দিয়ে টেলিফোন করায় বললো যে আসেন, ইঙ্গিত দিতেছে। আমরা তো আসলে কি রিডিং পড়া যাবে? বলে যে একটা ব্যবস্থা করব আপনার সাথে। দারোয়ান দিল এক ধমক, তুমি কার সাথে কথা বলো, উনি তো এটাতে নাই। কারণ না আসলে হবে না। সে রাগ করে আমার গড়ে, আমি 8-10 মাসের হিসাব নিয়ে গেলাম, গড়ে আমার 2,500 থেকে 2,600 বিল হয়, সে আমাকে 10,000 টাকা বিল করে দিল। বললো যে মিটার ঠিক পরে, আগে এটা দেন, কল্পনা করেন, দিয়ে দিল। তো আমার যদি 10,000, আমি আচ্ছা দিলাম, এবার তুমি আমার মিটার ওয়াশ করার সিটি দাও। আসাদ গেটে নিজে নিয়ে গেলাম, করে ওয়াশ করে আনলাম, দেখা যাচ্ছে ওই আমি যেটা চ্যালেঞ্জ করছিলাম আমার ওটা 2,500-এর বেশি হয় না। তো এখন যে টাকা নিয়ে গেলাম, এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট করব। রাজি হইলাম না কেন, একটা যান। দ্বিতীয়টা দেখেন, আমি 2013-তে শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক হিসাবে শেখ হাসিনার নিজের মাধ্যমে আমাদেরকে পুরস্কার দেওয়া হইল,
কারণ আমি জীবনে কোনো দিন ডিফল্টার হই নাই, 2 নাম্বারই করি নাই, আমাকে শ্রেষ্ঠ আবাসিক গ্রাহক করলো, ডেস্কো করে আর কি বছর। সেই শ্রেষ্ঠ গ্রাহকের কাছে চিঠি এসলো যে আমার দাদার জন্মের আগের কি ম্যাটেরিয়াল বিল 2005 সালে আমার নাকি 2100 টাকা বিল বাকি রয়ে গেল। কিরে বাবা 2005 কবে গেছে, এখন 2024, তো কাগজপত্র দাও। কাগজপত্র নাই, কম্পিউটার বলছে। আরে বাবা কম্পিউটারে কি বলছে, তুমি সেবা ফাইল থেকে উঠেছো না? তারপরেও চিঠি দিয়ে লিখলাম যে ঠিক আছে না দাবি দেন, যেহেতু আলো দেন, বাতি দেন, বিদ্যুৎ দেন, দিয়ে দিলাম। আসেন সিটি কর্পোরেশন, দারোয়ানের কাছে চিঠি দিয়ে গেল, বিল এটা না দিলে তাড়াতাড়ি, আমি নাকি 5 বছর থেকেও কোনো সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স দিইনি, যে ধরাই দিল এত টাকা না দিলে মামলা হবে। ওই যতটুক সে কয়ে গেছে এই বেচারি তো ডরে, স্যার আপনার অ্যারেস্ট করে নিয়ে যাবে। দূরে গেলাম ডিসিটিভি নিয়ে, কিরে ভাই, কয় এটা কম্পিউটার ভুল করছে। তো কম্পিউটার ভুল করলে তুমি কি করছিলা? এগুলো হইলো একটা টেকনিক। অনেক সময় যদি আমি চ্যালেঞ্জ না করি আমাকে চাপে ফেলে কিছু আদায় করবে, যেভাবে দিচ্ছি এগুলো সুশাসন নাই, জি, দুর্নীতি ছাড়াই গেছে। অতএব এই দুইটা আপনি রোধ করবেন কিভাবে? মাথার পছন্দ যদি এটাতে ওই যেটা বললাম, ওই যে পুরান কবরস্থান বাড়ির নাম বদলাইয়া সেটার সংস্কার করিয়ে মুছে লইয়ে যাইতেছে, ওই যে বললাম ওটা সলিম বলে নিয়ে যাইতেছে, এটা পুরোটা যদি এইভাবে বাগবাটোয়ারা চলে যায়, ওই ভোট 17% আসবে, লোক যাবে না, করার কোনো উপায় থাকবে না। বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। ফজলুল হক, বদিউর রহমান স্যার যেখান থেকে শুরু করলেন সুশাসনের কথা, যে সেটি যদি না হয় তাহলে জি। পরিস্থিতি আচ্ছা, রিশিডিউলিং করেনটা কেন এই ব্যাপারে বলেন? না বারবার রিশিডিউলিং। না, তাই বলেন, তাই এই বলেন। যে এই যে না, এর আগে আপনি আমাকে বলতেছিলেন যে ট্যাক্স হলিডে কেন বন্ধ করবে না, জি, ট্যাক্স হলিডে যাই। এই যে বলতেছে যে এতগুলো বেকার হয়ে যাবে শিক্ষিত ছেলে, তাদেরকে আমরা কি করব, এই করবেটা কি? এটা তো একমাত্র ইন্ডাস্ট্রির ভিতরেই তো তাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা বলি না যে ঢাকা শহর, গাজীপুর, ময়মনসিংহ, এই নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গায় ট্যাক্স হলিডে দরকার নাই। আপনারা ট্যাক্স হলিডে দেন দিনাজপুরে, পঞ্চগড়ে, যেখানে লোকজনের কর্মসংস্থান নাই। আমাদের দেশে কিন্তু এখনো অনেক জায়গা আছে আপনি একটা ইন্ডাস্ট্রি করতে পারেন না, আপনার ইন্ডাস্ট্রি নাই ওখানে, কিন্তু ওখানেও অনেক শিক্ষিত ছেলে আছে, অনেক মেয়ে আছে শিক্ষিত। আমরা যদি কিছুদিনের জন্য হইলেও ওই সমস্ত এলাকায় যদি ট্যাক্স হলিডে করে আমরা যদি এদেরকে একটা কর্মসংস্থান করতে পারি, তাহলে কি এটা কি ভুল হবে? আমরা তো ঢাকা শহরের কোনো ইন্ডাস্ট্রিতে ট্যাক্স হলিডে চাচ্ছি না। যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদেরকে সুযোগটা দিয়ে আমাদের এত গ্রাজুয়েট, এত শিক্ষিত ছেলে মেয়ে, তাদের তো আমরা একটা কর্মসংস্থান করতে, নাহলে কিভাবে আপনি কর্মসংস্থান করবেন? সরকার কিভাবে করবে, কোথায় লাগাবে? এরকম তো কোনো জায়গা নাই। সুতরাং ট্যাক্স হলিডে তো অব্যাহতি না করে এটাকে চলমান রাখুক। সেটা আমরা 5 বছর না হোক 3 বছর দেন, 2 বছর দেন, এইভাবে করে, এবং যেটা অপ্রচলিত দ্রব্য আছে সেগুলোর উপরে দেন, সেগুলোর উপরে বলেন যে না, এই অপ্রচলিত দ্রব্যগুলোর মধ্যে আমরা ট্যাক্স হলিডে দিতে পারি। আমরা এই সমস্ত জায়গাগুলোতে আমরা রেট অফ ইন্টারেস্ট কমাইতে পারি। যে কথা নিয়ে বলা হচ্ছে যে এই সমস্ত জায়গাতেও এই যে বাজেট আসতেছে, একটা থোক বরাদ্দ দরকার ছিল। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা শুধু ঢাকা, চিটাগাং, এটা সেটা দেখতেছি, নারায়ণগঞ্জ, সেই বিরাট, আমরা অনেক কিছু এখানে করতেছি, কিন্তু ওই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু কোনোভাবে ইন্ডাস্ট্রি তৈরি ইন্ডাস্ট্রি ছাড়াতে কিন্তু কিছু হবে না। আমরা কিন্তু খুব আগাইতে পারবো না এই দেশে। আমাদের এখনো ঘরে ঘরে ইন্ডাস্ট্রি করার জন্য মানসিকতা থাকতে হবে, ছোট কুটির শিল্প হোক, কিন্তু এইটাই ঘরে ঘরে। দেখেন, আমি শুনছি শ্রীলঙ্কাতে একটা গার্মেন্টস, আমরা যেভাবে একটা কম্পোজিট গার্মেন্টস কই, তাদের কাছে এগুলো নাই। তারা বিভিন্ন বাড়ির থেকে ছোট 2টা 3টা 4টা মেশিন থেকে কইরে আইনে তারপরে গিয়ে একটা জায়গায় জমা দেয়, সেখানে গিয়ে তারা এই বাকি পার্টগুলো লাগাইয়া
তারা শিপমেন্ট করে, এবং ইভেন আরেক জায়গায় আয়রনও করে, এরকম জায়গাগুলো হয়। সেগুলো কিন্তু ওই দেশে এগুলো চলতেছে। আমাদের দেশেও কিন্তু এইভাবে আমাদের চিন্তাটা থাকতে হবে, অনেক আগাইছে, আরও আগানোর পথ আছে, কিন্তু আসলে কে আগাবে, কোথায় আগাবে, কি নিয়ে আগাবে জি, সেটা ফজলুল হক কেউ ভাই ভাবতে আলোচনা পারে না। শেষ করতে চাই, হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমরা আলোচনা শেষ করব। শেষ দেখেছি আমরা আসলে বাজেটে এবার আপনি জানেন যে সরকারের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ। এবার একটি সরকারের একটি বড় ধরনের স্লোগানও এটি, স্মার্ট বাংলাদেশ, আইসিটি, নতুন কর্মসংস্থান তৈরি, দক্ষ দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, নানা বিষয় আসলে সামনে একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যেটি আপনি সবসময় বলেন যে আপনাদের ফোর্থ রেভলিউশনের যে ক্ষেত্র, সেখানে উতরে যাওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমি এর আগে অল্প একটু বলে তারপরে আপনার কথায় আসি। তা হলো যে আমরা যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, আমি মাঝারি ইন্ডাস্ট্রির কথাই বলবো, ফজলক ভাইরা আছেন, আমাদের র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য যদি যে কোনো ব্যাংক আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে যদি আমরা আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে যদি আমরা প্রোডাকশনে না যেতে পারি এবং এই প্রোডাকশন করে লোকাল কনজিউম করব, অ্যাট দ্য সেম টাইম বাইরে এক্সপোর্ট করব, তাহলে কিভাবে সম্ভব? আমাদের যদি আগেই আপনার গলা চিপে ধরে রাখেন বা হাত পা বেঁধে দেন সাঁতার কাটার জন্য, তাহলে কি আমরা পারবো? প্রথমে আগে এনশিওর করতে হবে যে আমরা যে সমস্ত উদ্যোক্তা আছি, আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য যে কোনো ব্যাংক তারা যে কোনো সহযোগিতা আমাদের করবে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল নির্দেশনা থাকতে হবে, এটা এক পয়েন্ট অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় যে কথাগুলো বললেন যে স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ আমরা হব। ডিজিটাল বাংলাদেশ করার ব্যাপারে অনেকে রসিকতা করেছে, হাস্যোজ্জ্বল করেছে, তারপর পর্যায়ক্রমে কিন্তু অনেকটা হয়েছে, এটা তো আমরা স্বীকার করি, আমরা মেনে নেই। এখন স্মার্ট বাংলাদেশ, এখন স্মার্ট টাই স্যুট পরে যে সমস্ত আমার ছেলেরা স্মার্ট হইল, বিভিন্ন ইউনিভার্সিটিতে বের হয়ে আসলো ভালো কৃতিত্ব সহকারে, তারা টাই স্যুট পরে চলছে, স্মার্ট হচ্ছে, তারা চাকরি পাচ্ছে না, তারা বেকার হয়ে ঘুরছে, কয়দিন তারা স্মার্ট থাকবে? তো সুতরাং স্মার্ট করতে হলে প্রকৃতপক্ষে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কেন প্রতি বছর আপনার 46টা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি বলছি, সেখানে প্রায় আপনার 8 থেকে 10 লক্ষ ছেলে মেয়েরা বের হচ্ছে, আর প্রকৃতপক্ষে প্রতি বছর প্রায় 22 থেকে 25 লক্ষ ছেলে মেয়েরা তারা কর্মক্ষেত্রে বের হচ্ছে। তাদেরকে সরকার 1.5% অনলি কী বলবো 1.5% তাদের প্রোভাইড করতে পারছে, আর 98 এবং 5%, 98.5% আমরা যারা এই সাধারণ ব্যবসায়ী যারা আছি, আমরা তাদেরকে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এই যে আমরা করছি, এত বড় দায়িত্ব পালন করছি, সেখানে আমাদেরকে সরকার কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে? আমাদের ব্যাংক ফিন্যান্স থেকে আরম্ভ করে আদার যেটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করার ক্ষেত্রে এবং আমাদের এনবিআরের বিভিন্ন রকম যে হয়রানি করা হচ্ছে, এখান থেকে আমাদের সরকার কি সুযোগ দিচ্ছে? আমি একটা মিনিটের কথা বলি স্যার, একটা কথা, যে আমরা ট্যাক্স আদায়ের জন্য বা ট্যাক্স বৃদ্ধি হচ্ছে না কেন, আমাদের কিন্তু স্যার একটা জিনিস করা উচিত, সেটা হলো ক্যাশলেস আমাদের সোসাইটি করতে হবে, গ্রামে গঞ্জে ক্যাশলেস। আপনি যদি ভ্যাট আদায় করতে চান, তাহলে কিন্তু স্যার আমার মনে হয় এই ব্যাপারে এখন তো স্মার্ট বাংলাদেশ, এইটাও কিন্তু স্যার আমাদের স্মার্টের মধ্যে ফেলাই দিতে হবে। এখানে ফজলুল ভাই, যে স্মার্টলি আমরা যে অনলাইনে আমাদের ট্যাক্স জমা দিচ্ছি না, এই ট্যাক্স জমা দেওয়ার এটা প্রতি মাসে মাসে আবার সেই ইয়েতে এনবিআর অফিসে যে সেখান থেকে আবার রিসিভ করে নিয়ে আসতে হচ্ছে। এটা আপনি করতেছেন, আমি বলতেছি গ্রামে গঞ্জে যেটা এই একটা হচ্ছে না, এটা কিভাবে স্মার্ট হলো? টাকার মধ্যে না আসুক। ফজলুল ভাই, এটা স্মার্ট কিভাবে হলো, এক কথা। দ্বিতীয় কথা, ধরেন আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হচ্ছে, এখানে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা এখানে কি পাচ্ছি? আমাদের মেইন যেটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা এটাকে কার্যকরী করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে। এই স্মার্ট করার ক্ষেত্রে আমরা কি সেইভাবে এগোতে পারছি? এবং আরেকটি কথা, আমরা যদি সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যদি আমরা একাত্মত হই, আমরা এখানে জনসম্পদ আমাদের যেটা আছে, সেই জনসম্পদের কি অবস্থা হবে? কারণ যেখানে 5,000 লোকের যেটা প্রয়োজন হবে আপনার আইটি সেক্টরে,
বা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 5টা ছেলেই বা 5টা ছেলে সেই কাজটা করতে পারবে, তাহলে যে প্রচুর আমাদের যে জনশক্তি আমাদের কি অবস্থায় থাকবে। এই কারণে আমাদের সত্যি প্রত্যেকটা জনগণকে আমাদেরকে স্মার্টলি এগোতে হবে এবং ইফিসিয়েন্সি অর্জন করতে হবে। এবং আমাদের ফরেন রেমিটেন্স আয় করার জন্য যে সমস্ত আমাদের দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, দক্ষ শ্রমিক তৈরি করার জন্য বর্তমান বাজেট কি তারা বরাদ্দ রেখেছে এবং কি দায়িত্ব পালন করছে সেটা আমাদের জানা দরকার। কর্মসংস্থান ব্যাংক তারা প্রতি বছর কতটা ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানোর জন্য সুযোগ করে দিতে পারছে, আমাদের সেই দিকে আমাদের কাউন্টেবিলিটি আনতে হবে। তাই এই কারণে বলছি যে কথায় নয়, কাজে রূপান্তরিত করতে হবে। কাজে রূপান্তরিত করতে হলে সরকারকে দেখাতে হবে আমাদের যে এই কাজগুলো আমরা করছি। আমাদের যেমন উন্নয়ন কর্মকাণ্ড আমরা কিছু দেখছি যে আপনার এক্সকেলেটর যেটা বা ফ্লাইওভার যেগুলো হচ্ছে, এলিভেটর এক্সপ্রেস যেটা হচ্ছে সেটা কিন্তু এখন ফাঁকা যাচ্ছে, সেখানে গাড়িগুলো সেরকম যাচ্ছে না, টোলও আদায় ঠিকমতো হচ্ছে না। সেখানে আমাদের মেট্রো রেল কিছুটা বেশ ভালো অবস্থায় আছে। এই জন্য সরকার উচিত হবে যে বলছে যে স্মার্ট কিন্তু তাকেই বলে যেটা ভবিষ্যৎ চিন্তা করে বের করবে যে কোনটা ফিজিবিলিটি বেশি ভালো, যে ফিজিবিলিটি ভালো যেটা আমরা দেখছি মেট্রো রেলে, সে অন্যটা কিন্তু সেভাবে হচ্ছে না। এই কারণে বর্তমান সরকারকেও স্মার্ট হতে হবে, স্মার্ট হয়ে দেখতে হবে যে কোথায় বিনিয়োগ করলে আমরা রেজাল্টটা বেশি পাবো, সেই দিকে খেয়াল করে যদি এগোতে পারে তবেই আমি মনে করি আমরা এই স্মার্ট বাংলাদেশ এবং আমাদের সামনে যে ভিশন আছে 2021 এবং 2024 সেখানে আমরা কার্যকরী কিছু পাবো। তাছাড়া শুধু আলাপ আলোচনা করে যাব, আমরা সাফার হতে হবে, ভালো কিছু পাবো। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বদিউর রহমান, অধ্যাপক কাউসার আলম পারভেজ এবং মোহাম্মদ ফজলুল হক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।